প্রিয় দর্শক, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইওএন টিভির বিশেষ অনুষ্ঠানে। আমি আব্দুল মুকিত তপি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে আমরা কথা বলছি সম্ভাব্য মেয়র প্রার্থীদের সঙ্গে। আজকে আমরা এসেছি মহানগর জামাতে ইসলামীর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের কাছে। তার কথা শুনবো, তার সঙ্গে আমরা আলাপ করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনারা 20 দলীয় জোটের অংশ একটি দল জামাতে ইসলামী। তো এবার আপনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, সেটা কি 20 দলীয় জোটের অংশ হিসেবে নাকি আপনার দল জামাতে ইসলামীর পক্ষ থেকে? ধন্যবাদ। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক দলই অংশগ্রহণ করছে। বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আমরা প্রার্থিতা ঘোষণা করেছি। অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারাও প্রার্থিতা ইতিমধ্যে ঘোষণা করেছেন, কেউ কেউ সেটা প্রক্রিয়াধীন রেখেছেন গিয়ে। সিলেট সিটি কর্পোরেশন সহ রাজশাহী এবং বরিশাল সিটি কর্পোরেশন বা আরও যে সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনগুলো মূলত স্থানীয় সরকার নির্বাচন। 20 দলীয় জোট গঠন হয়েছে জাতীয় প্রয়োজনে এবং একসাথে জাতীয় সংসদে নির্বাচন হবে জোট ভিত্তিক, এটা এখন পর্যন্ত সিদ্ধান্ত। এর পাশাপাশি স্থানীয় নির্বাচনগুলোতেও আমরা 20 দলের সাথে যে সমস্ত দলগুলো আছে তার অংশগ্রহণ করছি এবং কোনো কোনো সময় সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে 20 দলের প্রার্থীও দিচ্ছি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে একসাথে নির্বাচন হচ্ছে বা হবে, স্থানীয় নির্বাচন ঠিক সেভাবে হয়নি বা হচ্ছে না। আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের দল থেকে এবং 20 দলীয় জোটের কেন্দ্র থেকেও এটা সিদ্ধান্ত আছে যে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ হবে, আর স্থানীয়ভাবে এই ব্যাপারে আলোচনা করে প্রয়োজনে 20 দলের প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের পক্ষ থেকে আমরা প্রার্থিতা পেয়েছি। আমাদের পক্ষ থেকে জামাতের সেন্ট্রাল সংগঠন থেকে বলা হয়েছে, আমরা স্থানীয়ভাবেও এটা ডিক্লেয়ার করেছি। এখন আমরা জোটকে আহ্বান জানিয়েছি, অনুরোধ জানিয়েছি যে আমাদেরকে যাতে জোটের প্রার্থী করা হয়। এটা এখন প্রক্রিয়াধীন আছে, আশা করি শীঘ্রই সেটা জানতে পারবেন। জোটের পক্ষ থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে কি আপনি এককভাবে নির্বাচন করবেন? আমাদের নির্বাচন করার সিদ্ধান্ত জামাত ইসলামীর, কিন্তু এটা চূড়ান্তভাবে সম্ভবত 27 তারিখ জানা যাচ্ছে। যেহেতু জোট 27 তারিখ বসার একটা আইডিয়া করেছেন যে সেখানে জোটের প্রার্থী আমি আছি, অন্য আরও আছেন, বিএনপি থেকে আছেন, অন্য 2-1টা দল থেকেও শোনা যাচ্ছে যে তাদেরও জোটের সাথে যারা আছেন তারা প্রার্থী হতে চাচ্ছেন। তো এই বিষয়টি সম্ভবত 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। এবার তো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তো আপনার দল জামায়াতে ইসলামের তো প্রতীক আপাতত নেই, তো আপনি কিভাবে সেটা মোকাবেলা করবেন? মানে কোন প্রতীক নিয়ে আপনি নির্বাচন করবেন? স্থানীয় নির্বাচন আগেও যেগুলো হয়েছে সেগুলোতে প্রতীক ছিল না। এই বছরই প্রথম সরকার সিদ্ধান্ত নিয়ে সবগুলো স্থানীয় সরকারের, বিশেষ করে মেয়র পদে, উপজেলা চেয়ারম্যান পদে, পৌরসভার মেয়র পদে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বলেছেন যে দলীয় প্রতীক নিয়ে ইলেকশন করা যাবে। তো এটা তো আগে থেকেই দেশের মানুষের এক্সপিরিয়েন্স যে প্রতীক ছাড়াই ইলেকশন হয় এবং সেখানে মানুষ প্রতীকের চেয়ে ব্যক্তির তার ব্যক্তিত্ব, তার সামগ্রিক কর্মকাণ্ড এই সব কিছুকে দেখেই ভোট দিয়ে থাকেন আমাদের ভোটাররা। আমার ধারণা ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সমস্যা হবে না। আমরা দল থেকে হলেও এখানে মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আমরা এই শহরে বা এই এলাকায় দীর্ঘদিন থেকে কাজ করছি, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের বিভিন্ন কার্যক্রম জনগণ দেখছেন। আমরা স্বতন্ত্র হলেও এক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন পাবো। এই যে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে এটা না হলেই ভালো হতো। যেহেতু স্থানীয় সরকারের যে কোনো স্তরটাই হচ্ছে জনগণের সাথে একান্তভাবে সম্পৃক্ত। এই জন্য এখানে নিরপেক্ষ এবং দল ছাড়া হলে ভালো হতো আর কি। তারপর সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, ভালো মন্দ আমরা দেখছি। সময়ের ব্যবধানে হয়তো এটা নিয়ে আবার পুনর্বিবেচনা করারও সুযোগ আমার ধারণা আছে। ভবিষ্যতে সেটা একটা সিদ্ধান্ত হতেই পারে। আপনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে নগরবাসীর জন্য আপনার উন্নয়নমুখী পদক্ষেপ কি হতে পারে? সিলেট সিটি কর্পোরেশন যেটা 2003 সালে হয়েছে, 15 বছর হচ্ছে এখন তার বয়স সিটি কর্পোরেশন হিসেবে, কিন্তু পৌরসভা হিসেবে তার বয়স শতাধিক বৎসর। এবং সিলেট শুধুমাত্র একটি ছোট্ট শহর নয় বা এখন একটি মহানগর হয়েছে এটি নয়, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সামাজিক বিভিন্ন দিক থেকেই তার একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে।
এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে আছেন তাদের একটা বিরাট আবেগ সিলেট শহরের সাথে, সিলেটের সাথে জড়িত আছে। শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ সহ 360 আউলিয়ার পূর্ণ স্মৃতিবিজড়িত এই শহর বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবেও এটা পরিচিত, এটা সম্মান এবং মর্যাদার আসনে আছে। এই জন্য এখানে উন্নয়ন করার বিরাট সুযোগ আছে এবং আমি মনে করি যে অতীতে যারা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করেছেন নগরবাসীকে সেবা দেওয়ার জন্যে এবং বিভিন্ন ধরনের বিদ্যমান সমস্যার সমাধান করে একটা সুন্দর নগর উপহার দেওয়ার জন্য। তারপরে যা করেছেন সেটা সময়ের তুলনায়, প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম এবং এই ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, নগর উন্নয়নের জন্যে, বিভিন্ন বিদ্যমান সমস্যা সমাধানের জন্যে এবং একটি আন্তর্জাতিক মানের, বিশ্বমানের একটি পরিবেশ সংরক্ষণ এমন একটি শহর গড়ার জন্যে আমার মনে হয় যে এখানে বিশেষজ্ঞ যারা আছেন, বিভিন্ন দিকে যারা বিশেষজ্ঞ এবং অন্যান্য দেশে যে সমস্ত শহরগুলো জনগণকে চমৎকার নিরাপত্তা দিচ্ছেন, নাগরিক সেবা দিচ্ছেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, এগুলোকে সামনে রেখেই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে এবং আমি মনে করি এক্ষেত্রে আমরা পারবো ইনশাআল্লাহ। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আপনার কাছে আমাদের প্রশ্ন, নগরবাসী আপনাকে কেন ভোট দেবে, এ বিষয়ে আপনি কি বলবেন? নগরবাসীর সাথে আমাদের এই সিলেটের জনমানুষের সাথে, জনগণের সাথে, সর্বস্তরের মানুষের সাথে আমার ব্যক্তিগত পরিচয় দীর্ঘ 3 যুগেরও বেশি সময় থাকে। আমি ছাত্র জীবন থেকে দীর্ঘ 37 বছর থেকে সিলেটে অবস্থান করছি এবং ছাত্র হিসাবে এখানে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি, সামাজিক বিভিন্ন আন্দোলন, কর্মসূচি, কর্মকাণ্ড, জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ড, কর্মসূচি, জনগণের যখন যতটুকু সেবা দেওয়ার আমার সুযোগ হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, আমি ভূমিকা রাখার চেষ্টা করেছি গিয়ে। সামগ্রিকভাবে এই শহরের লোকজন আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, এটা বিপুল সংখ্যক লোকজন। আর আমার যে রাজনৈতিক পরিচয় আছে, সামাজিক যে পরিচয় আছে, আমি মনে করি এই সামগ্রিক বিষয়গুলোকে বিবেচনা নিয়ে নগরবাসী আমাদের প্রতি সহানুভূতি দেখাবেন। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে, অনেকেই পোস্টার টাঙিয়েছেন, প্রচারণা চালাচ্ছেন। এদের মধ্য থেকে কাকে আপনি আপনি ছাড়া যোগ্য মনে করেন এবং মনে করেন যে তার দ্বারা নগরে আরো বেশি উন্নয়ন সম্ভব হতে পারে? এ ব্যাপারে আমি বলবো যে যারাই নগরে নির্বাচনের জন্য চেষ্টা করছেন সবাই স্ব অবস্থান থেকে তারা যোগ্য। আর জনগণের কাকে ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিতে চাচ্ছি কি। পর্যটন নগরী হিসেবে সিলেটের একটি বিশাল সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়টাকে আপনি যদি মেয়র নির্বাচিত হন কিভাবে আরো কাজে লাগাবেন? সিলেট শুধুমাত্র তো পর্যটন নগরী নয়, সিলেট আমি আগে বলেছি যে একটা সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক সবকিছুর সংমিশ্রণে একটি চমৎকার সিলেট। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে, শুধু সিলেট নগরীতে না, পুরো সিলেট জেলা, সিলেট বিভাগ জুড়েই এই সুযোগ সুবিধাটা আছে, বিদ্যমান আছে। সেটাকে কাজে লাগানোর জন্য সরকারের একটা পরিকল্পনা আছে। আমরা নগরবাসী এবং সিলেটবাসী যারা আছি তাদের অনেক পরামর্শ বিভিন্ন সময় আসছে এই সমস্ত বিষয় নিয়ে। আমার মনে হয় যে এই সমস্ত বিষয়ে আমরা খুব সুন্দর কাজ করার সুযোগ আছে, যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটন বান্ধব যে সমস্ত সুযোগ সুবিধাগুলো জনগণ আশা করেন, বা প্রবাসীরা যখন আসেন এখানে বা বিভিন্ন এলাকার লোকজন যখন আসেন, তাদের জন্য এই সমস্ত সুযোগ সুবিধাগুলোকে আরও সহজলভ্য করা, তাদের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন নিশ্চিত করা এবং এই ব্যাপারে এক্সপার্টদের, এই সমস্ত বিষয়ে যারা বিশেষজ্ঞ পর্যায়ে আছেন তাদের সহযোগিতা নিয়ে যতটুকু সুযোগ আছে সেটাকে আরও অনেক অনেক বেশি বিস্তৃত করা সম্ভব। আমি এইভাবেই চিন্তা করছি যে বিশেষজ্ঞ যারা আছেন, চিন্তাবিদ যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, তাদের সহযোগিতা নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে জনগণের বা যারা বিশেষ করে পর্যটনের জন্য আসেন, বেড়াতে যারা আসেন, তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার আমি চেষ্টা করব। প্রবাসীদের নিয়ে আপনি কথা বলছিলেন, যে প্রবাসীদের একটা অভিযোগ হলো তারা যখন দেশে আসেন তখন তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পান না এবং তাদের সহায় সম্পত্তি অনেক সময় বেদখল হয়ে যাচ্ছে। একজন নগরপিতা হিসেবে নির্বাচিত হলে আপনি এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? এই বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলার সাথে সম্পর্কযুক্ত। বিশেষ করে আমাদের একটা বিরাট সংখ্যক ভাই এবং বোনেরা প্রবাসে আছেন, তাদের এখানে বাসাবাড়ি, সম্পত্তি সবকিছুই আছে। এগুলো যারা করছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তাদের যাদের আত্মীয় স্বজনরা এখানে আছেন তাদের সহযোগিতা আমরা কিভাবে দিতে পারি, তারাও কিভাবে নিতে পারেন,
আইনের অনেকগুলো বিষয় অনেকে জানেন না, যে আমার বাড়িটা এখানে আছে, হোল্ডিং ট্যাক্স, আমার এখানে খাজনা ক্লিয়ার করা, আমার অন্যান্য কাগজপত্র ডকুমেন্টেশন যেগুলো আছে আপ টু ডেট করে রাখা, যাতে কোনো ফাঁক ফুকর কেউ না পায়। তো এই সমস্ত অনেকগুলো ইনফরমেশনের অভাবে বা প্রবাসে থাকেন, যোগাযোগের কিছু অভাব থাকে, স্থানীয়তার যারা অভিভাবক বা কেয়ারটেকার যারা থাকেন, এই জন্য সুযোগ সন্ধানীরা এই সমস্ত সমস্যাগুলো তৈরি করছেন গিয়ে। প্রবাসী যারা আছেন তারাও সতর্ক হবেন, আমরা তাদেরকে এই ব্যাপারে নগর থেকে এটা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব, তাদেরকে অবহিত করা সম্ভব, এবং এই ধরনের সমস্যা আসলে সাথে সাথে সেটাকে তাৎক্ষণিকভাবেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার একটা ব্যবস্থাপনা করা সম্ভব। এই ধরনের প্রয়োজনে আমরা প্রবাসীদের জন্য আইন শৃঙ্খলার সাথে রিলেটেড বা আমাদের আইন আদালত কোর্টের সাথে সম্পর্কযুক্ত অথবা নগরের সাথে একটা আলাদা সেল করে এটা করা সম্ভব। এই সমস্যার সমাধান খুব কঠিন না, এটা করা সম্ভব ইনশাআল্লাহ। বর্তমানে ভোটারদের একটা বড় অংশ তরুণ সমাজ। তরুণ সমাজের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং তরুণ সমাজের একটা অংশ তীর খেলা নিয়ে ব্যস্ত আছে বা তারা জড়িয়ে পড়ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? তরুণ সমাজ শুধুমাত্র সিলেটে না, সমস্ত বাংলাদেশেরই মোট জনসংখ্যা যারা আছেন তাদের এখন প্রায় 40% হচ্ছেন বয়স যাদের 25 থেকে 35-এর মধ্যে এজ। এটা জাতির একটা বিরাট বড় সম্পদ, যে তরুণ প্রজন্ম, এই ইয়াং জেনারেশন আমাদের একটা বিরাট বড় সম্পদ। এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করার এটা জাতীয়ভাবে একটা পরিকল্পনা নেওয়া উচিত, এবং এদেরকে বিভিন্ন ধরনের কর্মমুখী শিক্ষা, তাদের নিজেদের চরিত্র গঠনের জন্য, তাদের মন মানসকে গড়ার জন্য, দেশ এবং জাতির কল্যাণে তাদেরকে ভূমিকা রাখার জন্য বিভিন্নমুখী কর্মতৎপরতা বা পরিকল্পনা গ্রহণ করলে আমার ধারণা আমরা আমাদের যুব সমাজের নৈতিক অবক্ষয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক কাজে যারা ব্যবহার করছেন সেটা পারবেন না। তো এই ব্যাপারে জাতীয় উদ্যোগের পাশাপাশি লোকালিও আমরা নগর থেকেও বা এলাকার এই শহরের বা এই অঞ্চলের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আছেন, আমার ধারণা সবাই মিলে উদ্যোগ নিলে, সচেতনতা বৃদ্ধি করলে অভিভাবক সহ আমাদের ছাত্র এবং যুবকদেরকে এটা সম্ভব। তীর খেলা বা এই ধরনের বিভিন্ন সময় বিভিন্নগুলো আসে, এটা সুযোগ সন্ধানীরা এই সমস্ত সাবজেক্টগুলা ছেড়ে দেয়। মাদকের বিভিন্ন সমস্যা আমরা শুনি, মাদকগুলো ব্যাপকভাবে যুব সমাজকে আকৃষ্ট করার জন্য একদল লোক এগুলো কাজ করেন। সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে এবং কর্মমুখী শিক্ষা এবং তাদেরকে কাজের পরিবেশ দিতে পারলে, কাজ পেলে আমার ধারণা কাজের পরিবেশ তৈরি করতে পারলে এই সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারব। সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর দুজন মেয়রকে আমরা পেয়েছি, তাদের কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই ব্যাপারে আমি আগেও বলেছি যে সিলেট সিটি কর্পোরেশন বা এর আগে যেটা পৌরসভা ছিল, যারাই দায়িত্বে ছিলেন, আমি ব্যক্তিগত বিবেচনায় মনে করি যে প্রত্যেকে স্ব অবস্থান থেকে তারা কাজ করার চেষ্টা করেছেন। জনগণের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের জন্য তারা চেষ্টা করেছেন। তাদের সফলতা এবং ব্যর্থতা, চাই সব কিছু মিলিত মানুষ, তাদেরও সফলতা আছে, ব্যর্থতা আছে। এই সমস্ত সফলতা এবং ব্যর্থতার প্রকৃত মেজারমেন্টটা জনগণ করবেন। আপনি কি মনে করেন নগরবাসী পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছেন? প্রয়োজনের তুলনায় সেটা অনেক অনেক কম। জনগণের ট্যাক্স দিচ্ছেন জনগণ, তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে রাজস্ব দিচ্ছেন, এই তুলনায় জনগণ প্র্যাকটিক্যালি পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। একটা নগরবাসী হিসেবে অবস্থান করেন, বসবাস করেন, আমরা যদি তুলনা করি বাংলাদেশের সাথে বা অন্যান্য দেশের সাথেও, পার্শ্ববর্তী দেশ ভারত বা উপমহাদেশের যে সমস্ত দেশগুলো আছেন বা এশিয়ার অন্য দেশের, এই তুলনায় আসলে অনেক অনেক পেছনে আমরা। সেবা আরও বাড়ানো উচিত এবং আর সেটার সুযোগ আছে। বর্তমান মেয়র জনাব আরিফুল হক চৌধুরী নগরী রাস্তাঘাট প্রশস্ত করছেন, ছড়া প্রশস্ত করছেন, তারপরেও যানজট কমছে না এবং জলাবদ্ধতা কমছে না, এ বিষয়ে আপনি কি বলবেন? তিনি চেষ্টা করেছেন, চেষ্টা করছেন। বিদ্যমান সমস্যাগুলো তো একদিনে বা হঠাৎ করে সমাধান কারো দ্বারা করা সম্ভব নয়। আমাদের দেশে বিপুল পরিমাণে মানুষ বসবাস করেন, দেশটা খুব বড় না, আমাদের সিলেট সিটিটাও খুব বড় না। প্রস্তাবিত সিটি কর্পোরেশন যেটা 2006 সালে গেজেট হয়েছে, সেই সিটি কর্পোরেশন প্রস্তাবিত 27টি ওয়ার্ডের সাথে পাশে উপজেলা, সদর উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলাকে সম্পৃক্ত করা হয়েছিল। এটা জোট সরকারের সময় সিদ্ধান্ত ছিল, কিন্তু এটা কার্যকর হয় নাই। এটা কার্যকর হলে আমার ধারণা নগরটা বর্ধিত হলে, প্রশস্ত হলে রাস্তাঘাট, যোগাযোগ,
এবং অনেকগুলো বিকল্প ব্যবস্থা করা সম্ভব, সার্কুলার রোড করা এবং বিকল্প চলাচলের জন্য ব্যবস্থা করা, এবং বিশেষ করে মাস ট্রান্সপোর্ট যেটাকে বলা হয় গণপরিবহন, টাউন বাস সহ যেগুলো অন্যান্য শহরগুলোতে আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের চিন্তার সুযোগটা হতো। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে এটা না হওয়ার কারণে শহর যে জায়গাতে ছিল আজকে থেকে 25, 30, 40 বছর আগে সেই জায়গাতেই আছে, কিন্তু 20-25 বছরে লোকজন বেড়ে প্রায় ডাবল হয়ে গেছে, সমস্যাও বাড়ছে, আমাদের সংকটটাও বাড়ছে। এই জন্য এই সংকট এবং সমস্যা সমাধানের জন্য যেটা সিলেটের পরে যে সমস্ত সিটি কর্পোরেশনগুলো ঘোষণা হয়েছে, গাজীপুরে হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে, কুমিল্লা হয়েছে, রংপুর হয়েছে, এই সমস্ত সিটি কর্পোরেশনগুলো, এবং আমাদের সিলেটের সাথে বরিশাল হয়েছে। বরিশালও প্রস্তাবিত সিটি কর্পোরেশন যেটা তাদের ছিল, এটা মূল সিটি কর্পোরেশন প্রায় ডাবল হয়েছে। তো সিলেট যে জায়গায় ছিল সেই জায়গাতেই এখন আছে। অথচ সিলেট একটা গুরুত্বপূর্ণ শহর, অনেক সিলেটের বাইরে অনেক লোকজন চাকরি ব্যবসা উপলক্ষে আসছেন, পর্যটনের জন্য লোকজন আসছেন। এই জন্য এই সমস্যা সমাধানের জন্য এইটা একটা মৌলিক বিষয় যে প্রস্তাবিত সিলেট সিটি কর্পোরেশনের যে চিন্তাভাবনা করা হয়েছে 2006 সালের গেজেটে, সেটাকে বাস্তবায়ন করা এবং এটাকে সামনে রেখে মাস্টার প্ল্যানটা নেওয়া। তাইলেই আমার মনে হয় যে যোগাযোগ, অন্যান্য কানেক্টিভিটি এবং অন্যান্য নাগরিক সুবিধা আমরা এনশিওর করতে পারবো। বর্তমান মেয়র তো আপনাদের জোটেরই প্রার্থী ছিলেন, জোট থেকেই নির্বাচিত হয়েছেন, এবার আপনি জোট থেকে প্রার্থিতা ঘোষণা করছেন। আপনি কি মনে করেন বর্তমান মেয়র ব্যর্থ হয়েছেন বলেই আপনি প্রার্থী হচ্ছেন? না, এখানে ব্যর্থতা বা সফলতার বিষয় না, এটা তো হচ্ছে রাজনৈতিক একটি বিষয় যে আমরা যারা রাজনীতি করি বা রাজনৈতিক দল, তার কর্মকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থেকে জনগণের সেবা দেয়া। রাজনীতির অন্যতম এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা, এবং এই বৈশিষ্ট্যটা বোঝার জন্য হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করা, স্থানীয় এবং জাতীয় নির্বাচনে। এই অর্থে আমরা এখানে অংশগ্রহণ করছি, আমরা জনগণের সাথে কাজ করছি, জনগণের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা জনসেবা দেওয়ার জন্য, জনগণকে আরও বেটার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্যই জাতীয় নির্বাচনে যেমন অংশগ্রহণ করছি, স্থানীয় নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অংশগ্রহণ করা হচ্ছে। এটা অন্য কোনো অর্থে নয়। না, আপনার দলের তো এখন প্রতীক নেই, তো এক্ষেত্রে আপনি ভোটের সময় কি কোনো প্রতিবন্ধকতা ফিল করছেন বা কোনো মনে করছেন যে প্রতীক হলে ভালো হতো, এরকম কিছু? বিগত উপজেলা নির্বাচনের সময় কোনো দলেরই প্রতীক ছিল না, এরপরও, এবং বিশেষ করে আমাদের তো ছিলই না। আমরা স্বতন্ত্র ইলেকশন করেছি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই সমস্ত পদে। আপনারা জানেন যে 5 স্তরের নির্বাচনে প্রথম 2টো স্তর মোটামুটি নিরপেক্ষ হয়েছিল, পরবর্তীতে সরকার হস্তক্ষেপ করেছেন, নির্বাচন কমিশন অসহায় হয়। তো আমরা সেখানেও যথেষ্ট ভালো করেছি। আমরা যদি কম্পেয়ার করি আওয়ামী লীগ এবং বিএনপির সাথে, তাহলে আমাদের অবস্থান তাদের 2টো দলের তুলনায় যথেষ্ট ভালো ছিল। নিরপেক্ষ 5টা দফায় যদি নিরপেক্ষ হতো, 5টা স্তরে যদি নিরপেক্ষ হতো, তাহলে আমরা সমান সমান থাকতাম আওয়ামী লীগ বিএনপির। তো তখনও যেমন আমাদের প্রতীক কোনো সমস্যা হয় নাই, অন্তরায় হয় নাই। আমরা যেখানে আমাদের প্রার্থীরা ছিলেন সেখানে তারা যে প্রতীক পেয়েছেন সে প্রতীক নিয়ে ইলেকশন করেছেন। ব্যক্তি মূলত প্রতীক হয়েছেন, ব্যক্তি, তার কর্মকাণ্ড, তার পরিচিতি, তার চরিত্র, তার অ্যাক্টিভিটিস, মানুষ সেটাকে বিবেচনা নিয়েছেন। ইনশাল্লাহ এখানেও আমার ধারণা প্রতীক কোনো অন্তরায় হবে না। আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে আমরা থেকেই ইনশাল্লাহ কাজ করব, এবং জনগণ আমাদেরকে তাদের সর্বোচ্চ সহানুভূতি এবং সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনার মনে কি কোনো সংশয় আছে, কিংবা আপনি কি মনে করেন যে সরকার নির্বাচনে তার প্রভাব বিস্তার করতে পারে? এখন পর্যন্ত সিটি কর্পোরেশন যেগুলো নির্বাচন হয়েছে, এটাতে যথেষ্ট আশঙ্কার কারণ আছে যে নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখছেন না। সাম্প্রতিক সময়ে যে সমস্ত নির্বাচন হয়েছে, এই নির্বাচন কমিশনে আসার পরেও বা এর আগে যারা ছিলেন, তো এই আশঙ্কা জনমনে আছে, আমাদের কাছেও আছে। তারপর আমরা আশা করব যে জনগণের প্রতি শ্রদ্ধা দেখানো এটা সবার দায়িত্ব। বিশেষ করে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে সাংবিধানিক দায়িত্ব মনে করে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং এক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করবেন, কোনো একপেশে রুল প্লে করবেন না। আবার আমরা সিলেট নগরী নিয়ে কথা বলি। নগরীতে হকার একটি বড় সমস্যা। আমরা দেখেছি যে কিছুদিন আগেও হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনে হামলা করেছে, ঘেরাও করেছে। এই সমস্যা নিয়ে আপনি কি বলবেন? সমস্যার পেছনে রাজনীতি ছিল, রাজনীতি এখনো আছে। এই রাজনীতি মুক্ত হওয়া না হলে রাজনৈতিক
কর্তৃত্ব এবং পৃষ্ঠপোষকতা শূন্য না হলে এই সমস্যা থেকেই যাবে। আমাদের সবাইকে এটা বুঝতে হবে যে এই নগরটা আমাদের সবার, দলের না, কোনো ব্যক্তির না, কোনো বিশেষ মেয়রেরও না। যেন হকার হোক বা এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো আছে সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে, এবং এক্ষেত্রে আমাদেরকে অক্ষমত্বে পৌঁছতেই হবে কি, নাইলে আমরা যানজট মুক্ত শহর পাবো না, হকার মুক্ত শহর আমরা পাবো না। আমরা একটা সমস্যার সমাধান করতে গিয়ে আর অসংখ্য সমস্যা আষ্টে পৃষ্ঠে আমরা বাধা পড়বো কি। এই জন্য এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক ঐক্য প্রয়োজন, যে আমরা নগরকে সবার জন্য বসবাসের উপযুক্ত করতে চাই। আর এখানে যারা ব্যবসা করবেন, হকার হোক, অন্য ফুটপাতের অন্যান্য ব্যবসায়ীরা হোক, অথবা অন্য যারাই আছেন, তাদেরকে কিভাবে এখানে রিহ্যাবিলিট করা যায়, তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগাতে হবে। এবং সেটা আছেও। ইংল্যান্ডের মতো, লন্ডন শহরের মতো গুরুত্বপূর্ণ একটা শহরে হকারের সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা চমৎকার ফ্রেম দেওয়া হয়েছে, একটা টাইম দেওয়া হয়েছে যে এই টাইম থেকে এই টাইমে তারা বসবেন, এই টাইমের মধ্যে তারা চলে যাবেন। সেকেন্ডলি হচ্ছে এখানে একটা নির্দিষ্ট স্পেস দেওয়া হচ্ছে, কিছু শর্ত কন্ডিশনস তাদেরকে দেওয়া হচ্ছে, এইভাবে তারা করছেন। তা আমরা পারবো না কেন? আমরা যদি এইভাবে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারি, আমার ধারণা ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে আমরা নগরবাসীকে মুক্তি দিতে পারবো। সুরমা নদী হচ্ছে আমাদের নগরীর প্রাণ বলা হয়ে থাকে, কিন্তু সুরমা নদী এখন খুবই দূষণের মুখোমুখি। নগরীর সব বর্জ্য সুরমা নদী থেকে মিষ্টি বিভিন্ন ছড়া দিয়ে, খাল দিয়ে। তো এই বিষয়ে আপনি নির্বাচিত হলে কি করবেন সুরমা নদীকে বাঁচানোর ক্ষেত্রে? সুরমা নদী নিঃসন্দেহে সিলেটের প্রাণ এবং নগরবাসীর এই শহরের গুরুত্বপূর্ণ একটা মানে অঙ্গ হচ্ছে আমাদের এটা, যেটা আমাদের হৃদয়ের বলা যায় যে একটা রিদম এখানে আমরা শুনি সুরমা নদীতে। সুরমা নদী না শুধু পরিবেশের সাথে রিলেটেড, এবং জলবায়ু পরিবর্তনের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এর সাথে পরিবেশ ক্ষতি হচ্ছে, এবং পরিবেশের সবচেয়ে ডাইরেক্ট ইফেক্টটা হচ্ছে নদীতে, সুরমা নদী তার একটা অংশ আর কি। এটার জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন, কারণ এটা শুধু নগরের দায়িত্বে যারা পালন করবেন, মেয়র সাহেব অথবা তার টিম, এক্ষেত্রে যথেষ্ট নয়। সরকারকে এক্ষেত্রে ইনিশিয়েটিভ নিতে হবে, এবং এগুলো দূষণমুক্ত রাখার জন্য সরকারের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা, ব্যবসায়ী এবং যে সমস্ত কানেকশনগুলো হয়েছে নদীর সাথে, এটা অবশ্যই বিবেচনা করে কিভাবে এই বর্জ্যগুলো নিরাপদ জায়গায় নেওয়া যায়, নদীতে পড়বে না, নদীর ক্ষতি হবে না, এই বিষয়গুলো এনশিওর করতে হবে। পাশাপাশি এই নদী, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন জায়গাতে গিয়ে, টেমস নদী বা ইউরোপের বিভিন্ন দেশে বা তুরস্ক সহ আমাদের এশিয়ার বিভিন্ন দেশে, একটা চমৎকার নদী যেটার আমরা দুটো পার্টকেই একদম টুকের বাজার থেকে আরম্ভ করে শাহপরান ব্রিজ পর্যন্ত, এই যে 8-10 কিলোমিটার, দুই পার্কে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি, বেঁধে দিতে পারি, এবং এই ময়লা আবর্জনা না পড়ার জন্য প্রয়োজনীয় প্রোটেকশন দেওয়া সম্ভব। এটা মোটামুটি মধ্যমেয়াদী একটা পরিকল্পনা 2 থেকে 3 বছরের মধ্যে করে আমার ধারণা সুরমা নদীকে বাঁচানোর পাশাপাশি এই নদীটা আমাদের পর্যটনের একটা চমৎকার জায়গা হবে, যেটা নগরবাসী তার একটা সুন্দর নিঃশ্বাস ফেলার জন্য একটা চমৎকার পরিবেশ পাবেন আর কি। আমার ধারণা এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে কাজ করলে আমরা নগরবাসীকে একটা চমৎকার উত্তম সেবা দিতে পারবো। আর কি কোনো বিশেষ পরিকল্পনা আছে নগরী নিয়ে, যেটা নগরবাসীকে বা ভোটারদেরকে আকৃষ্ট করবে বলে আপনি মনে করেন? সামগ্রিকভাবে সিলেট শহর দিনে দিনে বর্ধিত হচ্ছে, প্রচুর মানুষ বাড়ছে। আমি আগেই বলেছি যে এই নগরীর আয়তন বৃদ্ধি এবং এই নগরবাসীর এবং এই নগরে যারা আসেন, বিভিন্ন কারণে যারা আসেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, পর্যটনের উপলক্ষে অথবা শাহজালাল শাহপরানের মাজার জিয়ারতের সহ দেশের বিদেশে বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের জন্য আমাদের অনেকগুলো কাজ করার সুযোগ আছে। একটা হচ্ছে যে এই লোকগুলো আসেন, এসে তারা যাতে একটা কমফোর্ট ফিল করেন, আবার তারা যাতে আমাদের পরিবেশটাকে নষ্ট না করেন এর জন্য তাদেরকে সচেতন করা। এই যে প্রতি বৃহস্পতিবারে কয়েকশো গাড়ি আসে, এখানে কয়েক হাজার লোক আসেন, তাদেরকে উত্তম সেবা দেওয়া এবং তাদের অবস্থানটাকে নিশ্চিত করা, এবং তাদের অবস্থানের কারণে যাতে আমাদের পরিবেশের ক্ষতি না হয়, অন্যান্য ক্ষতি না, তাদেরকে সচেতন করা এবং একটা গাইডলাইন তৈরি করা। এছাড়াও সন্ত্রাস, মাদক, এই বিষয়ে আমাদের ভাবার সময় আসছে। পাড়া মহল্লায় আমাদের এই যুবশক্তি, উঠতি বসী ছেলেপেলে যারা আছেন, তাদেরকে স্কুলমুখী করা, কলেজমুখী করা, তাদেরকে পাঠ্যক্রমের সাথে সম্পৃক্ত করা। যুবক তরুণ যারা আছেন, পড়াশোনা শেষ করেছেন অথবা পড়াশোনা বেশি করেন নাই, তাদেরকে চাকরি বা বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত করে ফেলতে পারলে, একজন লোক যখন তার একটা কাজের
মধ্যে সে ডুবে থাকবে, সে করাপশনের সাথে অথবা অন্য কোনো আকাম কুকামের সাথে সে জড়িত, আর তো স্কোপ সে পাচ্ছে না গিয়ে। তো এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে নগরের যারা চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, অতীতে যারা নগরের দায়িত্ব পালন করেছেন, মেয়র হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সবার সহযোগিতা এবং আমি আগে বলেছি যে এই ব্যাপারে বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স যেটা আমাদের কাছে ক্যাশ আছে, আমরা খুব ইজিলি সেটা নিতে পারি। এগুলোকে নিয়ে এটা বর্জ্যজি এই সব কিছু বিষয় মিলিয়ে একটা উন্নত ব্যবস্থা করা সম্ভব। এই যেটা বর্জ্য বললেন, বর্জ্যের জন্য কিছুটা ব্যবস্থা হয়েছে, কিন্তু প্রয়োজনের জন্য সেটা খুবই কম। আমরা নগর থেকে একটু বেরিয়ে যখন ফেসিগঞ্জ রোডে যাই তখন সেদিকে মানে মারাত্মক ধরনের দূষণের শিকার হচ্ছে ওই এলাকা, খুবই ক্ষতি হচ্ছে গিয়ে। অথচ এই সমস্ত এর চেয়েও বড় নগরী, এর চেয়েও বেশি মানুষের শহরে এই সমস্ত বর্জ্য নিয়মিত পরিষ্কার করা এবং সেটাকে পরিবেশ বান্ধব করা এবং এটা থেকে বিকল্প ব্যবস্থা বের করা, যেগুলো আধুনিক প্রযুক্তি বেরিয়ে আসছে, এগুলা করা সম্ভব। এটার জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন, আর একটা দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করলে আমরা এই সংকট এবং সমস্যা থেকে বাঁচতে পারবো। এটা মানুষের জন্য, সিলেটবাসীর জন্য, সবার জন্য বসবাসের উপযুক্ত একটা শহর আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠান, সৌজন্যে বাঁধন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ড্রাগস ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। A qualification to improve your future? Then iLearn UK can help you earn more with your qualifications. From level 3 courses, level 4 and 5 HNDs, all the way up to level 6 top-up degrees. iLearn UK will be helping you every step of the way.